সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। এটা আসছে ঢাকা বোর্ড 2022 সালের একটা কোশ্চেন। বলছে এখানে উদ্দীপকে বলে দিছে পি কিউ আর হচ্ছে আর, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে। এখন তিনটা বিন্দু আমরা বলছে একই সমতলে অবস্থিত, যেরকম এই লেখাগুলো দেখো এই বোর্ডটাতে অবস্থিত, এই বোর্ড সমতল বোর্ডটাতে অবস্থিত, ঠিক একই রকম এই যে পি কিউ আর আর বিন্দু এটা হচ্ছে একটা সমতল জায়গায় অবস্থিত। ওকে, আচ্ছা, এটা না বললেও কিছু ছিল না, এটা জাস্ট এক্সট্রা একটা তথ্য। ওকে, তাহলে সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের ক নম্বর কোশ্চেনের সমাধানে। দেখো বন্ধুরা, এখানে বলে দিছে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা বের করো। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো ভাইয়া এই জিনিসটা তোমাকে আগে প্রথমে মনে রাখতে হবে যে যখনই চারটা ওয়ার্ড আমরা দেখব বা আমাদের কানে পড়বে, আমরা শুনবো, সাথে সাথে কোণ কি, এই যে দেখো কোণ, এক নম্বর ওয়ার্ড হচ্ছে কোণ, তারপরে কি সমান্তরাল, তারপরে কি বলতো লম্ব, সমরেখ। দেখো এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ডও যদি আমাদের চোখের সামনে চলে আসে তাহলেই ভাববো যে এইগুলার উত্তর আসলে ঢালের মধ্যেই আছে। এইগুলার উত্তর আসলে কিসের মধ্যে আছে বলতো? ঢালের মধ্যে আছে। ঢাল, সরলরেখার যে ঢাল না, সেই ঢালের মধ্যেই এই যে তোমার হচ্ছে কোণ, সমান্তরাল, লম্ব, সমরেখ, এই সবগুলা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। এখন দেখো এখানে একটা কোণের কথা তো বলা হয়েছে, তাই তো? তাহলে যেহেতু এখানে কোণের কথা বলা হয়েছে, তার মানে অবশ্যই আগে আমাদের সরলরেখার ঢালটা বের করতে হবে। তাহলে ঢালটা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি সমীকরণটা দেওয়া আছে x - √3y = 1, x - √3y = 1। ওকে, এখন আমি যে নিয়মে ঢালটা বের করতে যাচ্ছি সরলরেখার সমীকরণ থেকে, সেখানে কিন্তু অবশ্যই চলকগুলা এক পাশে থাকা লাগবে। চলকগুলা কিন্তু ভুলেও ছড়ায় ছিটায় থাকলে চলবে না, যেমন x এক পাশে y এক পাশে এভাবে থাকা চলবে না। অবশ্যই চলকগুলা কিন্তু একই পাশের হতে হবে। ঠিক আছে, তাহলে ঢাল বের করা খুবই সহজ হয়ে যাবে। ঢাল m = হবে - x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঠিক আছে, এখানে x এর সহগ কত বলো তো? মাইনাস কিন্তু এখানে সবসময় থাকবে, সূত্রের জন্যই মাইনাস। x এর সহগ কত? এখানে 1, আর y এর সহগ আমাদের শুধু √3 বললে কিন্তু চলবে না, অবশ্যই এই যে তোমার মাঝখানে যে চিহ্নটা আছে বা এদের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা সহই বলতে হবে। তাহলে হবে কি বলতো? -√3। তাহলে দেখো এখন মাইনাসে মাইনাসে কাটাকাটি গেলে এখানে হবে কি বলতো? 1/√3। দেখো এই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা ঢালটা পেয়ে গেলাম এই সরলরেখার জন্য। কিন্তু আমাদের তো কোণের মান চাইছে, তাহলে এখান থেকে আমি কোণটা কিভাবে বের করব? তো কোণ বের করার সিস্টেমটা হচ্ছে কি, এই যে আমরা একটু লক্ষ্য করব যে ভাইয়া ঢালের আসলে উৎপত্তিটা কোথায় বা ঢালের মেন সংজ্ঞাটা কি। সংজ্ঞার মধ্যেই আসলে কোণের মান লুকাতো। ঠিক আছে, কি সংজ্ঞার মধ্যেই কোণের মানটা কিন্তু আমাদের লুকানো আছে, আমরা সেটা বের করব। তো দেখো ঢালের মেইনলি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হবে ঢাল। তাহলে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এখন x অক্ষের ধনাত্মক দিক আবার কোনটা? ঠিক আছে, ধনাত্মক দিক। এখন আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। ধরো এই যে ধরো এখানে এটা ধরো আমাদের x অক্ষ দেওয়া আছে, এই যে দেখো এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ঠিক আছে, x অক্ষ y অক্ষ দেওয়া আছে। এখন কোন সরলরেখা এই ধরো এইভাবে x অক্ষকে ছেদ করে গেছে। ঠিক আছে, x অক্ষ বা y অক্ষকে এইভাবে ছেদ করে গেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটা, এই যে এটা যদি ঘড়ি হয় এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। ওকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো দেখো এই যে দেখো কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, এই দেখো x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করতেছে এটাই হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকের কোণ। তার মানে এই পাশে হচ্ছে কি বলতো? x অক্ষের ধনাত্মক দিক, আর এই পাশে আবার কি বলতো? x অক্ষের ঋণাত্মক দিক।
তার মানে তুমি তোমার হাতের বাম দিকে ঘুরে, দেখো ডান দিকে না, বাম দিকে ঘুরে তুমি যেই কোণটা পাচ্ছ, ঠিক আছে, এখানে যদি এটা থিটা কোণ হয়ে থাকে, ধরলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা একটা থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল। এখন ট্যানজেন্ট আবার কি? এই যে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত করছি না, ত্রিকোণমিতিতে আমরা সাইন কস ট্যান শিখছি, সেখানে যে দেখো আমরা এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টই হচ্ছে কি বলতো, এই যে ট্যানের ভালো নামটা, মানে পুরা নাম ট্যানজেন্ট, কিন্তু ওকে আমরা শর্ট করে ভালোবেসে ট্যান ডাকি, ঠিক আছে, ট্যানজেন্টের ছোট ফর্ম ট্যান। তাহলে সেক্ষেত্রে এই সংজ্ঞা অনুসারে ঢাল কত হচ্ছে বলতো, এম ইকুয়ালস টু ট্যান থেটা। ঢাল এম ইকুয়ালস টু কি হচ্ছে বলতো, ট্যান থেটা। এখন দেখো তাহলে ঢাল এইভাবেও একটা বের করা যায়, এই যে দেখো এইভাবে, আবার কি এইভাবেও বের করা যাচ্ছে। আর এখানে আবার সুবিধাটা কি, এখানে আবার কোণটাও বলে দিছে। তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু কোণ লাগবেই, তাহলে আমি দুইটা ঢাল যদি এক করে লিখি, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তোমরা দরকার হয় চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, এটা ক্লিয়ার, ওকে। আমি মনে করি সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা একটা কোণ ও উৎপন্ন করে, ঠিক আছে, কি কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে সেক্ষেত্রে তোমার এই যে দেখো ট্যান থিটাতে না, যে ঢাল কি ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানে কি ট্যান থিটা ইকুয়ালস টু ঢাল। তাহলে কি কোন ঢালটা লিখবো, এই যে এই ঢাল 1/√3। তাহলে এখন যদি আমাদের থিটার মান বের করতে হয়, তাহলে দেখো ট্যান যদি থিটাকে রেখে সাইড চেঞ্জ করে এই পাশে আসলে কি হয়ে যাবে, ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স 1/√3, ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্সটা কীভাবে লেখে, একবারে ক্যালকুলেটারে আমরা চলে যাব। দেখো প্রথমে আমাদের ক্যালকুলেটারে একদম উপরের বাম পাশে দেখো শিফট একটা অপশন আছে, শিফট দেখো হলুদ করে একটা শিফট একটা অপশন আছে একদম উপরের বাম পাশে। দেখো এই শিফটটা প্রেস করব, প্রেস করার সাথে সাথে বা প্রেস করার পরপরই আমরা হচ্ছে দেখো এই ট্যান, দেখো এখানে যে এই যে লাইনে সাইন কস ট্যান আছে, হ্যাঁ দেখো 3 নাম্বার, 1 2 3 4 নাম্বার লাইনে, দেখো 4 নাম্বার লাইনের শেষে ট্যান আছে। এই ট্যানটা যদি আমরা প্রেস করে দেই, তাহলে সেই ক্ষেত্রে দেখো ট্যানের মাথার উপর একটা -1 চলে আসবে। তো এটাকেই বলে হচ্ছে ট্যান ইনভার্স। তো ট্যান ইনভার্স 1/√3 দিতে হবে। তাহলে 1 বাই, এই দেখো বাই আমরা যে এখান থেকেও দিতে পারি, যে দেখো এই দেখো ছোট্ট যেটা, হ্যাঁ এখান থেকেও দিতে পারি, আবার হচ্ছে কি বলতো, যাদের ক্যালকুলেটার একটু ডিফারেন্ট তাদের অন্যভাবেও দেওয়ার কিন্তু অপশন আছে। তো ট্যান ইনভার্স 1/√3 দিলেই এই যে দেখো মান চলে আসছে 30, এই যে দেখো 30 ডিগ্রি। তাহলে অতএব এই সরলরেখাটি, এই পার্টিকুলার সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি। তাহলে শিফট দিয়ে কি দিব, ট্যান দিব, তাই তো। তাহলে আমাদের ট্যান ইনভার্স চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা ক্যালকুলেটার এইভাবে বের করে নিতে পারবে। আর পুরো বিষয়টা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাব এখন, ঠিক আছে বন্ধুরা। খ নাম্বার কোশ্চেনটা আমরা একটু এখানে লক্ষ্য করে পাচ্ছি যে তোমার কিউ আর এর ঢাল, কিউ কি, এই যে কিউ, এই যে এখানকার কিউ আর এই যে এখানকার আর, এই কিউ আর আর এর ঢাল -1 হলে এর মান নির্ণয় করো। তার মানে এই দুইটার ঢাল, মানে কিউ বিন্দু আর আর বিন্দুর ঢাল যদি -1 হয়, তাহলে এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে ঢাল যেহেতু বলেই দিছে, তাহলে ঢাল দুইটা বিন্দু জানা থাকলে আমরা তো ঢাল নির্ণয়ের সূত্র তো জানি, দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। তাহলে সেক্ষেত্রে একটু দেখি, খ নাম্বারে দুইটা বিন্দু, তাহলে একটা বিন্দু কিউ আর আরেকটা বিন্দু হচ্ছে আর। কিউ বিন্দু তোমার হচ্ছে কি দেওয়া, একটু দেখে ফেলি। এই যে দেওয়া হচ্ছে 3,3a, 3,3a। তোমার আর বিন্দু কি দেওয়া, তোমার হচ্ছে 4 তোমার হচ্ছে কমা a² + 1, 4, a² + 1, হ্যাঁ এটা কিন্তু দেওয়া। তাহলে কিউ বিন্দু আর আর বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু ঢাল বের করতে পারি। তাহলে কিউ আর ঢাল, তাহলে এম কিউ আর, ঠিক আছে। তার মানে কিউ আর এরই ঢাল, কারণ ঢালকে এম দ্বারা প্রকাশ করে, এটাও আমরা জানি তো। সূত্র কি বলতো, y2 - y1 x2 - x1। তাহলে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সেই ক্ষেত্রে গেলে y2 - y1 কত হচ্ছে, a² + 1 - 3a। আর এখানে কত হচ্ছে বলতো, এই যে দেখো x2 - x1, তার মানে 4 - কি বলতো 3। তাহলে আমরা যদি দুইটা বিন্দু জানি, তাহলে
ঢাল কিন্তু এভাবে বের করতে পারি। আচ্ছা, তাহলে এখন এটাকে আর কি কিছু করা যায়? হ্যাঁ, যে 4 - 3 গেলে তাহলে এটাই থাকে, জাস্ট এই স্কোয়ার -3 একটু সাজিয়ে লিখলাম, কারণ যাদের পাওয়ার বেশি তারা একটু আগে থাক, তার মানে যে যার এই যে মাথালা পাওয়ারওয়ালা, ঠিক আছে, পাওয়ারওয়ালা ব্যক্তি তো একটু সামনে যাক, যার একটু অল্প পাওয়ার আছে সে আবার একটু মাঝে আসুক, আর এই আমরা যারা সাধারণ জনগণ এই যে এখানে 1-এর মতন একা থেকে যাই। আর নিচে যে 1, নিচের 1টা আসলে দেওয়ার খুব একটা বেশি দরকার আমাদের নাই, কারণ নিচে যদি মানে হরের যদি 1 হয় তাহলে সেটা আসলে দেওয়া লাগে না। ওকে, তাহলে প্রশ্ন মতে এই যে এই ঢালটা আমরা যে কষ্ট করে যে ঢাল বের করছি, সেই ঢালের মান ওরা বলে দিছে কত? মান বলে দিছে -1। আচ্ছা, -1 খুবই ভালো কথা। তাহলে সেই ক্ষেত্রে এখন এটা কি হয়ে যাবে? এই যে -3a -1 এর পাশে আসলে কি +1, তাহলে 1 + 1 2, এখানে হলো 2। এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে কিভাবে সমাধান করব? তাহলে প্রথমেই লক্ষ্য করতে পারছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারছো? যেটা হচ্ছে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ বলতে এখানে তোমার সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 2। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এটা সমাধান করার আমাদের বই যতগুলো দ্বিঘাত সমীকরণ আছে এগুলো সমাধান করা যায় শুধুমাত্র একটা উপায়, সেটা হচ্ছে কি বলতো? মিডল টার্ম করে। এখন মিডল টার্ম কিভাবে করে সেটা আজকে আমি একটু দেখে ফেলি। তো দেখো ভাইয়া, নিয়মটা হচ্ছে এই মাঝখানের পথটাকে, এই মাঝের পথটাকে আমি এমনভাবে ভাঙবো যেন যেটাকে মানে গুণ, মানে ভাঙা বলতে হচ্ছে কি, যেমন 3কে ভেঙে কি তোমার 2 + 1 করা যায়, এইভাবে ভাঙবো। তারপরে আমরা দেখব যে এমন দুটো সংখ্যা এখান থেকে বের করতে হবে যেটা গুণ করে আবার এই ধ্রুবক পদের সমান হবে। তার মানে মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যে ভাঙার ফলে যে দুইটা সংখ্যা তৈরি হবে তাদের গুণফল আবার এই ধ্রুবক পদের সমান হবে। কিভাবে? তাহলে দেখি কিভাবে ভাঙা যায়। যে একটু দেখি, তাহলে 2কে ভেঙে দেখবো, ঠিক আছে? 2কে একটু দেখি ভাঙলে কি হয়। মধ্যপদকে ভাঙতে হলে 2কে ভেঙে, তাহলে কি 2 এখানে করলে কত? 2, 1 আসে। দেখো এই 2 আর 1, দেখো এখানকার 2 আর 1 এটা কিন্তু ভাঙছি। দেখো 2, যদি এখানে তোমার 6 থাকতো তাহলে কি করতাম? যেরকম 2 দিয়ে তারপর কি 3 হতো, তারপর আবার 3, 1 হতো, এইভাবে ভাঙতাম, ঠিক আছে? এই নিয়মে আমরা হচ্ছে ভেঙে মৌলিক উৎপাদকগুলো বের করে ফেলি। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এখন আমরা যে ব্যাপারটা লক্ষ্য করবো সেটা হচ্ছে, তাহলে 2 আর 1, দেখি তো 2 আর 1 দিয়ে কি করা যায়। দেখি তো ভাইয়া, এটাকে যদি আমি -2a -1a, মানে একটাই a, মানে যে একটা a আর 1a লেখা লাগে না, শুধু a মানে একটা a, যদি হয়ে লিখি তাহলে দেখি তো কি হলো। -3কে ভাঙলাম 2 আর 1 দিয়ে, ঠিক আছে? তাহলে 2 আর 1 দেখো যোগ করলে -2 আর -1, চিহ্নগুলোও তো সেম রাখতে হবে ভাই, চিহ্নগুলো তো তোমার হচ্ছে চেঞ্জ করা যাবে না। ওকে, কারণ কি -3a ছিল, তুমি যদি এখানে +2a +a করো তাহলে তো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এটা তো করা যাবে না। তাহলে তোমাকে এখানে অবশ্যই কিন্তু চিহ্নটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে হলো কি -2a আর হলো শুধু একটা -a, আর এখানে +2 থেকে যাবে। তাহলে দেখো -2a -a মানে হচ্ছে -3a, আর -a প্লাস হয়ে যায়, আর 2 আর এখানকার 1 গুণ করলে কি হয়? আবার 2। বুঝলাম না যে মাঝখানটাকে এমনভাবে ভাঙবো যে তোমার এদের সংখ্যাগুলো গুণ করলে আবার কি ধ্রুবক পদ পাওয়া যাবে। এইভাবে ভাঙার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ভাইয়া, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা হবে যে এখানে তুমি একটা কমন নেওয়ার ব্যাপার-স্যাপার চলে আসবে। দেখো তুমি এখান থেকে খুব সুন্দরভাবে কিছু কমন বৈশিষ্ট্য পেয়ে যাবে। যেমন এইটার মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে কি a, ব্যাপারটা কমন। তাহলে এখানে পড়ে থাকবে একটা a, এখানে পড়ে থাকবে শুধু -2। এইখানে কোনো কিছু কমন নাই, তার মানে আমি যার সাথে কেউ নাই তার সাথে এক আল্লাহ আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এরকম এই এক আছে। ওকে, তাহলে এখানে আমি যদি 1 নেই তাহলে এখানে থাকবে কি বলতো? শুধু এক কমন নিছি তো, ঠিক আছে? আমাদের সৃষ্টিকর্তা যিনি আছেন, আল্লাহ আছেন, তাহলে তার এই যে সেও হচ্ছে 1 এবং অদ্বিতীয়। ঠিক একই রকম যখন এদের সাথে কেউই নাই, a আর 2 এদের মধ্যে কেউই নাই, তাহলে শুধু 1 আছে আমরা ধরে নিতে পারি। তাহলে ঠিক একই রকম এখানেও হচ্ছে কি +a -2। ওকে, এই যে দেখো এখানে -1, তাহলে +a -2, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব? এখান থেকে a -2 কমন নিব। a -2 কমন দিলে a -1 থাকে কিন্তু। কেন? দেখো যে
এই ব্যাপারটা থেকেও a-2 কমন আছে, এখানেও a-2 কমন আছে, তাহলে a-2 সামনে নিলাম, এখানে পড়ে থাকবে শুধু a, আর এখানে পড়ে থাকবে -1। ওকে, তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে যারা তোমার হচ্ছে a-2 কে পছন্দ করো তারা বলবে যে ভাই a-2 কে আপনি রেখে দেন, a-1 এখানে গুণ আকারে এসে 0 এর কাছে নিয়ে ভাগ করে দেন, ভাগ করে দিলে 0 হয়ে যাবে। ওকে, তাহলে অতএব a = 2 হবে। আবার এক পক্ষ বলবে যে না ভাইয়া, যে আপনি a-1 কে রাখেন আর a-2 এখানে গুণ, তো ওই পাশে 0 এর কাছে গিয়ে ভাগ করে দেন, কারণ সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে, তো 0 এর সাথে ভাগ করলে ওইটাও 0 হয়ে যাবে, তাহলে a = কত 1। এটা দেখো আমরা কিন্তু আমাদের a এর কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি 1,2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্ষয়ের, ঠিক আছে, এর মান বের করতে বসে এর মান পেয়ে গেছি। এখন সরাসরি চলে যাব আমরা গ নম্বর কোশ্চেনে। ঠিক আছে বন্ধুরা, তো গ নম্বর কোশ্চেনটা এখানে আমরা একটু লক্ষ্য করতে পারছি যে পি কিউ এর দৈর্ঘ্য, মানে এই যে পি বিন্দু আর কিউ বিন্দু, এটা দৈর্ঘ্য বলে দিছে √8 সেন্টিমিটার। তাহলে যদি এটা দৈর্ঘ্য যদি √8 সেন্টিমিটার হয়েই থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, এই যে কই গেল, হ্যাঁ এই যে তোমার তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আগে তোমাকে বিন্দু জানা লাগবে, তারপরে তাহলে আমি আশা করতেছি যে আমার এখানে এর মানটা আসলে পেয়ে গেলেই মোটামুটি কাজ হয়ে যেত। ওকে, পি কিউ আর এর দৈর্ঘ্য দিয়ে, এখানে কিন্তু নতুন করে আবার কেউ ক্ষয়ের তার থেকে এর মান আবার ব্যবহার করে দিও না, আমার কিন্তু নতুন করে আবার গ থেকে বের করতে হবে। ঠিক আছে, গয়ে কি বলছে আমাদের, বলছে পি বিন্দু হচ্ছে 1,1 1,-1 আর হচ্ছে কিউ বিন্দু হচ্ছে তোমার 3,3a। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে আমাদের দূরত্ব বের করতে হবে, তাই তো, এই যে দূরত্ব √8 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে হয়, তাহলে পি কিউ দূরত্ব, ঠিক আছে, এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি x1, এটা যদি y1 হয়, এটা যদি x2, এটা যদি y2 হয়, তাহলে সেই ক্ষেত্রে x1 - x2, তাহলে কি হবে 1 - 3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে কি হবে বলতো -1 - 3a। জাস্ট তোমার হচ্ছে সূত্রে আমি হচ্ছে মানগুলো বসাই দিছি, দ্যাটস ইট। ওকে, তাহলে সেক্ষেত্রে এইটা আমরা হচ্ছে দেখি, এটা উপরে থাক, তাহলে এটা ক্যালকুলেশন ওয়াইজ এটা কত আসবে, দেখো 1 থেকে মাইনাস, তাহলে -2 স্কোয়ার, আর এখানে থাকতেছে, আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে কি হবে 1 + 3a, মানে অ্যাকচুয়ালি আমি -1 কমন নিছি। ওকে, আর এটা স্কোয়ার কিন্তু উপরে থাকবেই। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো, স্কোয়ার যখন এখানকারই যে মাইনাস, মানে হচ্ছে শুধু মাইনাস না, এটা -1 আমি ধরে নিতে পারি, তাহলে -1 এর উপর যখন এসে পড়তেছে তখন এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। এই যে দেখো, মানে -1 স্কোয়ার করলে কি +1 হয়ে যায়, এটা আমরা জানি, তাহলে এটা +1 হয়ে যাবে, আর এটা -2 কে স্কোয়ার করলে +4, আর এখানে হবে 1 + 3a হোল স্কোয়ার। ঠিক আছে, 1 + 3a স্কোয়ার। আচ্ছা, মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস তার আত্মপ্রকাশ পায় না, তাহলে সেক্ষেত্রে মাইনাস ওটা প্লাস হয়ে যায়। আচ্ছা, এটা ইকুয়ালস টু আমি এখন বলতে পারি প্রশ্ন মতে আমার এই ভ্যালুটাই ইকুয়ালস টু, কি হবে বলতো, এই যে 4 + 1 + 3a হোল স্কোয়ার ইকুয়ালস টু √8। এখন দেখো, দুই পাশে যদি আমরা বর্গ করে দেই, তাহলে সেক্ষেত্রে রুট বাদ হয়ে যাবে, আর এখানে থাকবে কি শুধু 8, বর্গ করে দিলাম, মানে দুই পাশে স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এটাও ধরো হোল স্কোয়ার, এটাও ধরো হোল স্কোয়ার, তাহলে করলে কিন্তু √, উঠে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করবো, একটু হালকা পাতলা ক্যালকুলেশন করলেই শেষ। ওকে, 4 এর পাশে চলে গেলে তোমার হচ্ছে -4, তাহলে 1 + 3a স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে বলতো, +4 হচ্ছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো স্কোয়ারটা যদি এই পাশে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু কি হয়ে যায় বলতো, √4, স্কোয়ার সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তো যদি রুট হয় তাহলে এটা কিন্তু অবশ্যই কি হবে বলতো, +-2 লিখতে হবে, কারণ তুমি তো জানোই যে √4
√4 কে এইভাবে লেখা যায় না, তোমার হচ্ছে দেখো 2 স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে কি 4, তাহলে স্কোয়ার আর এটা কাটাকাটি গেলে কি থাকবে বলো তো, শুধু 2। ঠিক একই রকমভাবে এই সেম জিনিসটা আমি যদি এইভাবে লিখতাম, এই দেখো √(-2 হোল স্কোয়ার লিখতাম, তাও কিন্তু আমি চাইলে লিখতে পারতাম, ঠিক আছে, -2 হোল স্কোয়ার, তাহলে কি স্কোয়ার রুটে কাটাকাটি এখানে থাকতো কি -2, ঠিক আছে, দেখছো যে 2 স্কোয়ারও লেখা যায়, স্কোয়ার রুটে কাটাকাটি 2, আবার -2 স্কোয়ারও লেখা যায়, কারণ জানোই তো -2 স্কোয়ার মানেও তো 4। ওকে, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো এখন কি করা যায়। এই যে দেখো, তার মানে কি দুইটা প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস কেন হয় সেটাও বলে দিছি। এখন আমরা 1, তাহলে হচ্ছে এখানে আমার থাকলো দেখো 3a কি +-2, এটা থাকবেই, কিন্তু এই 1 এর আগে তো শুধু প্লাসই আছে, এটা সাইড চেঞ্জ করলে কি -1। তাহলে এখন আমাদের হচ্ছে দুইটা করে মান আসবে, দুইটা করে বলতে মানে একটা একটা করে দুইটা মান আসবে। একটা হচ্ছে প্লাস হলে মানে এই যে 2 এর প্লাস মানটা নিয়ে, তাহলে কি 3a = কি 2 - 1, তাহলে হবে কি 1, আর এই যে এখানকার 3 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে এটা হবে 1/3। আবার আরেকটা মান আসবে কি বলতো, মাইনাস হলে, ঠিক আছে, তাহলে মাইনাস হলে কি হচ্ছে বলতো, এই যে ধরো এখানে 3a - 2 - 1, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার আসবে -3, আর এখানে 3a, তাহলে দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিলে a = কি বলতো -1। তাহলে এর কিন্তু এখন আমরা দুইটা মান পাইছি, এর দুইটা মান পেয়েছি, তাহলে এর এই দুইটা মানের জন্য আমার একটা ঝামেলা হয়ে গেছে। এই ঝামেলাটা হচ্ছে কি, আসলে একটু অঙ্কটা একটু বড় হয়ে যাবে, যে ক্ষেত্রফল আসলে এখন আর একটা আসবে না, দুইটা আসবে, কারণ বিন্দুর সেট এখন আর একটা হচ্ছে না, দুইটা টাইপের আসতেছে। একটা হচ্ছে দেখো প্রথমে PQR, আচ্ছা a 1/3 আর -1, এটা তো মনে আছে তাই তো, দেখো 1/3 আর -1, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো প্রথমে আমরা চলে যাব, দেখো এই যে এখানে এসে ব্যাপারটা একটু হালকা জটিল হয়ে গেছে, ঠিক আছে, জটিল একটু বড় হয়ে গেছে আর কি। যেমন দেখো এখানে কিন্তু এই যে দেখো এখানে যে আমি যে বিন্দুগুলো যখন আমি বসাবো, তখন কিন্তু এই যে এর মান কিন্তু দুইটাই বসাইতে হবে, এর কিন্তু দুইটা মান বসাইতে হবে। তাহলে এখন কি হবে বলতো, এই যে এটা তো বাদ, এইগুলো শুধুমাত্র পিটা ঠিক থাকবে, হ্যাঁ পিটা ঠিক থাকবে, কিন্তু এখানে আবার আরেও ঝামেলা আছে, হ্যাঁ আরেও একটু ঝামেলা হবে। কি কি ঝামেলা হবে সেটা দেখো, এটা আমরা মুছে আমরা একটু দেখি। তাহলে হচ্ছে আমাদের আর বিন্দুটা কি দেওয়া আছে একটু আমি সেটাও দেখে নিই। আর বিন্দুটা বলা হয়েছে তোমার 4a² + 1, 4, a² + 1। তাহলে এখন তোমার হচ্ছে পুরো বিন্দুর সেটটা কি রকম আসবে, একবার হচ্ছে a = 1/3 হলে, a = 1/3 হলে, ওকে, তাহলে 3 হলে নতুন সেটটা কি হচ্ছে তোমার পি বিন্দু আসবে, এটা হচ্ছে একটু কালার করে নেই, পি বিন্দু আসবে হচ্ছে এটাই, আগের যেটা ছিল সেটাই, ঠিক আছে, কিন্তু কিউ বিন্দু হচ্ছে 3 তো ঠিক আছে, 3, দেখো x এর মানটা ঠিক আছে, কিন্তু y অক্ষের মান কি হবে 3 × 1/3, 3 × 1/3, তাহলে এটা কাটাকাটি করলে কি হয় বলো তো, এই যে 3, 1, দেখো 3 কাটাকাটি করলে 1, তাহলে এখন কি হবে, এটা 3, 1 হবে। তারপরে আরেরটা কি হচ্ছে, আরেরটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে 4, এর মান কত 1/3, তাই তো, তাহলে হচ্ছে 1/3² + 1, 1/3² + 1, +1টা দিয়ে দিই, ওকে। তাহলে সেক্ষেত্রে এটা কত হবে বলতো, 1/9 + 1, তাহলে সেক্ষেত্রে কত আসবে 10/9, তাই তো, আর = কত হচ্ছে 4, 10/9। দেখো 1 মানে 1² এটা 3², তাহলে এটা তুমি যোগ করে দেখো, তোমার হচ্ছে 1/9 প্লাস হচ্ছে 1/9 + 1, এটা তুমি হচ্ছে যোগ করলেই পাবে হচ্ছে কত বলো তো 10/9, ওকে। আচ্ছা, তাহলে এই গেল একটা বিন্দুর সেট, অ্যান্ড বিন্দুর সেট কিন্তু আরও একটা আসবে, আরেকটা কি হবে বলো তো, ওই যে -1 হলে, a = -1 হলে, তাহলে একটা হচ্ছে পি কিউ আর হচ্ছে আর, তাহলে পি বিন্দু তো সে আগের মতনই যেটা ছিল সেটাই হবে কি বলতো 1, -1, আর হচ্ছে কিউ বিন্দু কত হবে বলতো 3 তো থাকবে x এর মান, কিন্তু দেখো 3 × -1, তো 3 × -1 করলে কি হবে বলতো -3, ওকে, -1। আর এখানে -1 কি স্কোয়ার করলে
দেখো এটা তো 4ই থাকবে, কিন্তু -1কে যদি আমি স্কোয়ার করি, দেখো -1 এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি +1 হয়ে যাবে না? +1 আর হচ্ছে +1, তার মানে কি হবে বলো তো? 1 + 1 2, এই যে এখানকার 1, ওকে 1 + 1 কত 2, তাহলে সেটাই যে এখানে একবার লিখে দিব। এখানে কত হচ্ছে বলো তো? এই যে 2। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বিন্দুগুলা পেতে হয়। এবার বিন্দুগুলা পেয়ে গেলাম, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো 3টা বিন্দু যদি আমি জেনে থাকি তাহলে ক্ষেত্রফল বের করা কিন্তু খুবই সহজ। আমরা সেটা একটু এখান থেকে একটু ক্যালকুলেশনটা দেখে নিব। এই যে দেখো, এই যে দেখছো একবার হচ্ছে কি কি বিন্দু আসছে, ওই যে দেখে নাও দেখে নাও দেখে নাও। এই যে দেখো তোমার 1/3 হলে কি কি আসছে, দেখো তোমার 1, -1, একটা হচ্ছে 3, 1, আর বিন্দু আসছে 4, 10/9। ওকে, এই বিন্দু দিয়ে একবার হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব। এই দেখো বিন্দুগুলা বসাবো। এই যে এখানে কি, এই যে x1 y1, তারপরে কি x2 y2, তারপরে x3 y3, তারপরে যেখান থেকে যেই বিন্দুটা প্রথমে দিব সেই বিন্দুটা আবার কি রিপিট হয়ে যাবে, তাই তো? এই ব্যাপারটাই হবে, তাই না? আচ্ছা, ওকে, এই অনুপাতে দেখো আমরা হচ্ছে বিন্দুগুলা কিন্তু বসাই দিছি। বসাই দেওয়ার পরে এই যে প্রথমে আমাদের কি বলতো, এই যে এইভাবে আড়াআড়ি গুণ, না আড়াআড়ি গুণ করতে হবে। এই দেখো এই যে ডাউনফল, ওকে, জীবনে সফলতার আগে ব্যর্থতা আসবে। তো ব্যর্থতাটা কিভাবে বলতো, এই যে এইভাবে ডাউনফলের দিকে। ওকে, তাহলে এইভাবে প্রথমে আমরা গুণ করব। গুণ করলে দেখো এই সেটটা পাবো। তারপরে কি একটু মাইনাস দিয়ে আবার হচ্ছে দেখো উপর থেকে নিচে, এই দেখো কামব্যাক কি সফলতা। ওকে, তাহলে সফলতাটা প্রথমে ব্যর্থতা, তারপরে আসবে কি সফলতা। তো সফলতাটা যে দেখো নিচ থেকে উপরে যাবে, গ্রাফটা উপরের দিকে। তাহলে তখন আমরা এইভাবে যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো -3, তারপরে দেখো 4 অক্ষে 4, তাহলে এইভাবে আমরা আড়াআড়ি গুণ করলে এই সেটটা পাবো। এবার ছোট ক্যালকুলেশন করলে এখানে দেখো ক্ষেত্রফলটা ঋণাত্মক চলে আসতেছে, তো ভয় পাওয়ার কিছু নাই। ক্ষেত্রফল যদি ঋণাত্মক আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় কি করবো বলতো, একটা মডুলাস চিহ্ন দিয়ে দেবো। দেখো একটা মডুলাস বা পরম মান, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। ক্ষেত্রফল, দৈর্ঘ্য, সময় কখনোই ঋণাত্মক হতে পারে না। তো সেই জন্য এখানে একটা কি বলতো মডুলাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, তাহলে মডুলাস চিহ্ন দিলে মডুলাস চিহ্নের কাজ কি বলতো, এই যে মাইনাস মানটাকে প্লাস করে দেওয়া, মাইনাস মানটাকে ও প্লাস করে দিবে। দেখছো মাইনাসকে প্লাস করে দিছে, আর 2 আর 16 কাটাকাটি করলে কত 8। তাহলে এই গেল একটা উত্তর। আর এবার দেখো -1 দিয়ে করে তোমার হচ্ছে আবার একটা বিন্দুর সেট আসছে, তাহলে আবার একটু ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এইভাবে একটা ক্ষেত্রফল আসছে, আবার কি পরে যে a = -1 দিয়ে আরেকটা বিন্দুর সেট, সেখানে কিন্তু আবারও একটা ক্ষেত্রফল আসছে। ওকে, এই ক্ষেত্রফল সে আগের ক্ষেত্রফলের মতোই। এখানেও তোমার হচ্ছে প্রথমে যেভাবে বিন্দুগুলা বসায়, তোমার দেখো যে আড়াআড়ি গুণ, এই উপরে সবগুলো কিন্তু x এর মান, এই পুরোটা সব x এর মান, আর এখানে সব y এর মান। আর যেই বিন্দু দিয়ে আমরা হচ্ছে শুরু করি ওই বিন্দুতেই কি করতে হয়, শেষ করতে হয়, এটা তো আমরা জানি, তাই তো? আচ্ছা, কারণ শেষ না করলে কিন্তু ত্রিভুজ পাবো না। দেখো একটা বিন্দু আছে, আমি ধরে নিচ্ছি, ধরো এটা হচ্ছে P, এটা হচ্ছে এটা P, এটা Q, এটা হচ্ছে R। ধরো তুমি P বিন্দু থেকে Q বিন্দু গেলা, Q থেকে R গেলা, এখানে গিয়ে থেমে গেলা। তার মানে এই বিন্দু লিখলা, এটা লিখলা, এটা লিখলা, এরপর থেমে গেলা, তাহলে কি হলো, ত্রিভুজ হলো? তুমি যদি আবার R থেকে P তে না ফিরে যাও তাহলে কিন্তু ত্রিভুজ পাবে না। সেই জন্য তোমাকে আবার এখানে ফিরে আসতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে বসাইলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো। এখানেও যদি ঋণাত্মক আসতে পারতো, ঋণাত্মক আসলে কখনোই ভুল ভেবো না নিজেকে যে না আমার মনে হয় ক্যালকুলেশন হয় নাই, মনে হয় ভুল আসছে, এরকম কিছু না। তোমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে তোমার যদি ঋণাত্মক আসে তুমি সেটাকে জাস্ট মডুলাস চিহ্ন বা পরম মান চিহ্ন যেটাকে বলে সেটা ব্যবহার করে প্লাস মানটা লিখে দিবে। আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব স্পষ্ট এবং সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।